সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব। প্রিয় দর্শক, আসুন শুরুতে আমরা একটি ভিডিও দেখে আসি। এভাবেই নির্বাচন কমিশন থেকে টেনে হিচড়ে বের করে মারধর করা হয় শেরপুর ২ আসনের বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করা ইয়াজদাইনকে। আপিল শুনানিতে উপস্থিত হওয়ার জন্য নির্বাচন কমিশনে প্রবেশ করেন তিনি। সেখান থেকে বের করেই তার উপর হামলা করা হয়। ইয়াজদাইনের আইনজীবী জানান, দ্বৈত নাগরিকত্বের কারণে রিটার্নিং কর্মকর্তা ফাহিম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন। তা বহাল রাখার দাবি জানাতে এসেই এই হামলার শিকার। একজন প্রার্থী ৩ জন ব্যক্তি নিয়ে ঢুকবেন, ৩ জন লোক নিয়ে ঢুকবেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তার সম্ভবত ২৫ থেকে ৩০ জন লোক আছে। ২৫ থেকে ৩০ জন। এখন কমিশন, এখানে নির্বাচন কমিশন আমাদেরকে আইনজীবী হিসেবে আমরা আসছি, আমাদের যদি নিরাপত্তা দিতে না পারে প্রার্থীদের বা অভিযোগ, এখানে পুরো বিষয়টা ওপেনলি হবে, ওনারা এখানে আমাদেরও নিরাপত্তা দিতে পারছে না। এটা আসলে খুবই আশঙ্কাজনক। প্রিয় দর্শক, আপনারা দেখলেন নির্বাচন কমিশনে আপিল শুনানি চলাকালে সেখানে কী ধরনের অনাকাঙ্ক্ষিত, অপ্রীতিকর এবং সন্ত্রাসী ঘটনা ঘটেছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপি যদি মনে করে থাকে এদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবাই তাদের অধীনে থাকবে, কিংবা তাদেরকে এতটাই মেনে চলবে যে তারা অন্যায় করলেও কিংবা কোনো অনিয়ম করলেও তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না, তাহলে সেটি কিন্তু আমাদের জন্য জাতিগতভাবে খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় হয়ে উঠবে। প্রিয় দর্শক, এখানে আমরা লক্ষ্য করছি ঠিক সেরকম একটি ঘটনা ঘটেছে। যিনি আইনিভাবে বিএনপির একজন প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন, সেটি তো তার একজন নাগরিক হিসেবে আইনি অধিকার। তাহলে সেই অধিকার প্রয়োগ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা কেন তার দিকে তেড়ে আসবেন, কেন তাকে এভাবে মারধর করবেন, এবং তাও গ্রাম্য কোনো এমন এলাকায় নয় যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নেই। ঘটনাটি ঘটেছে দেশের মূল যে নির্বাচন কমিশন কার্যালয় সেখানে, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। অথচ একজন নাগরিক কিন্তু সেই অবস্থানে থেকেই এরকমভাবে আক্রান্ত হয়েছেন। নির্বাচনের প্রাথমিক পর্যায়ে যদি এই পরিস্থিতি হয় তাহলে শেষ পর্যন্ত নির্বাচন কোথায় গিয়ে দাঁড়াবে তা কিন্তু আমাদের মধ্যে এক ধরনের দুশ্চিন্তার জন্ম দেয়। প্রিয় দর্শক, নির্বাচন কমিশন কার্যালয়ে যে এ ধরনের সন্ত্রাসী ঘটনা এটিই প্রথম তা কিন্তু নয়। আমরা এর আগেও কিন্তু দেখেছিলাম বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানাকেও এক ধরনের আগ্রাসী ভূমিকা পালন করতে। তারপরও যে এই ঘটনা একেবারে শেষ হয়ে গেছে তা কিন্তু নয়, এবং এটি যে শেষ হয়নি তার কারণ হচ্ছে নির্বাচন কমিশনের এক ধরনের সক্ষমতার অভাব। প্রিয় দর্শক, ঠিক একই দিনে বিএনপির আরেকজন প্রার্থীর সাথে নির্বাচন কমিশনে অন্যদের কী ধরনের ঘটনা ঘটেছিল, আসুন সে সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদনের অংশবিশেষ আমরা দেখে আসি। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও তার আইনজীবীকে হেনস্থার অভিযোগ ফেনী ৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে। ইসিতে আপিল শুনানিতে দুপক্ষের হট্টগোল হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন বিএনপির অন্যতম প্রবীণ নেতা, যিনি একসময় আওয়ামী লীগের নেতা ছিলেন, সেই আব্দুল আওয়াল মিন্টু এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর সাথে কী ধরনের আচরণ করেছেন। প্রিয় দর্শক, আসুন হাসনাত আব্দুল্লাহর কাছ থেকেই এই ঘটনার আদ্যোপান্ত আমরা জেনে আসি। ঠিক এই দ্বৈত নাগরিকত্বের বিষয়ে এই কমিশনের সামনে যত লয়ার্স ছিলেন, আমাদের বিজ্ঞ আইনজীবীরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, কমিশনে সাবমিশন রাখছিলেন, সবাই একটা একাডেমিক সুন্দর ডিসকাশন করছিলেন। প্রত্যেকটা আইনজীবী তারা তাদের মতামত দিচ্ছিলেন এবং কমিশন সেগুলিকে গ্রহণ করছিলেন। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে কমিশন এবং প্রত্যেকটা আইনজীবী যখন একটা অত্যন্ত একাডেমিক পরিবেশে তাদের সাবমিশনগুলো রাখছিলেন, ঠিক সেই সময়ে আলোচনা শেষে আব্দুল আওয়াল মিন্টু এক আইনজীবীর কাছে তেড়ে আসেন, জহিরুল ইসলাম মুসার দিকে তেড়ে আসেন। তেড়ে উনাকে ব্লাডি সিটিজেন হিসেবে উনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন এবং উনি হচ্ছেন এলিট ব্রিড। উনি এলিট ব্রিড আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা সাবমিশন দিচ্ছিলেন
সেই সব আইনজীবীদেরকে উনি বলছিলেন ওনারা হচ্ছেন ব্লাডি সিটিজেন। তো সেই জায়গাটিতে আমরা প্রতিবাদ করি। দেখা যায় সেখানে আব্দুল আওয়াল মিন্টু আইনজীবীদের উপরে তেড়ে আসেন, ভার্বালি অ্যাবিউজ করেন এবং দেখা যায় তাদেরকে বিভিন্ন গালাগালি করেন। আমি সেটিতে প্রতিবাদ করি এবং প্রতিবাদকালীন আব্দুল আওয়াল মিন্টু সাহেবের ছেলে জনাব তাবিত আওয়াল উনি ওনার বাবাকে কমিশন থেকে নিয়ে যান এবং এই বিষয়টি নিয়ে আমরা হচ্ছে কমিশনের দৃষ্টি আকর্ষণ করি যে কমিশনের ভিতরে দেখা যায় কিছু কিছু প্রার্থী আছে এভাবে আইনজীবীদের বিরুদ্ধে তেড়ে আসে, আবার কিছু কিছু প্রার্থী আছে যারা কমিশনের বাইরে অন্য প্রার্থীদেরকে পিটাতে থাকে। এখন কমিশনের সামনে যদি এই ধরনের অবস্থা চলতে থাকে, কমিশনের ভিতরে যদি এই অবস্থা চলতে থাকে, যারা নির্বাচন করে তাদের নিরাপত্তার আসলে কি হবে? প্রিয় দর্শক, আপনার লক্ষ্য করলেন হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন। সেখানে যখন আইনজীবীরা দ্বৈত নাগরিকত্ব নিয়ে এক ধরনের একাডেমিক আলোচনা করছিলেন, তখন একজন আইনজীবীর দিকে আব্দুল আওয়াল মিন্টু তেড়ে যান। তার এই তেড়ে যাওয়াটা এক ধরনের অসহিষ্ণুতার পরিচয় বহন করে। খোদ নির্বাচন কমিশনে বসে তিনি এই যে সাহসিকতাটা দেখিয়েছেন, তার মূল কারণ হচ্ছে তিনি এখন বিএনপির মতো একটি বড় দলের নেতা। আওয়ামী লীগ সরকার যখন এদেশ শাসন করেছিল তখন কিন্তু তিনি এ ধরনের সাহস দেখাতে পারেননি। তখন কিন্তু তিনি বিড়ালের মতো পালিয়েছিলেন। এখন তিনি বাঘের মতো হুঙ্কার দিয়ে উঠেছেন। এই যে বাঘ নাই বনে বিড়ালের যে বাঘের আচরণ, এটি কিন্তু আমরা জানি যারা মূর্খ তারাই করে থাকেন। এই ক্ষেত্রে কিন্তু আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, হাসনাত আব্দুল্লাহ এ সম্পর্কে আর কি বলেছেন, আসুন তা আমরা একটু দেখে আসি। কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন, আস্থা আছে কিনা কমিশনের উপর? কমিশনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা বলেছি যে একটা রুলিং জারি করতে, কিন্তু তারা কোনো রুলিং জারি করেনি। একটা হচ্ছে অনেকটা এরকম যে তারা জাস্ট একটা এড়িয়ে গিয়েছে বিষয়টা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করলে তারা কিন্তু তাতে যথাযথভাবে সাড়া দেননি এবং তারা যে বিএনপির প্রভাবে প্রভাবিত এবং তাদের প্রতি যে তাদের এক ধরনের দুর্বলতা অথবা ভীতি রয়েছে, এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু সেটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, সাংবাদিকরা যখন আব্দুল আওয়াল মিন্টু কিভাবে মনোনয়নের বৈধতা অর্জন করেছিল সেই বিষয়টি জানতে চায়, তখন হাসনাত আব্দুল্লাহ কি বলেছিলেন, প্রিয় দর্শক আসুন তা আমরা একটু দেখে আসি। ভাই, আপনারা শুনে একটু কথা বলি যে আপনাদের আপিলের কারণে আজকে তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হলো। এর আগে এত ঋণখেলাপি এবং হলফনামায় মিথ্যা তথ্য থাকার পরও তার মনোনয়নটি যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে বৈধতা কিভাবে পায় বা যাচাই বাছাই প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন থেকে যায় কিনা? আমরা সেদিনই আপনারা দেখেছেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা প্রায় 1 ঘন্টার আমরা হচ্ছে সাবমিশন রেখেছিলাম এবং সেখানেও কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে বলেছিলাম যে আমরা যদি ল এক্সিস্ট করে তাহলে সেক্ষেত্রে উনি বিভিন্ন সময় ওনার হচ্ছে প্রিভিয়াস হিস্ট্রিও আছে। উনি 2008-এও একই ঘটনা করার চেষ্টা করেছিলেন, 2018-তেও একই ঘটনা করার চেষ্টা করেছিলেন, 24-এর ইলেকশনেও উনি যেটা 7ই জানুয়ারির যে আমিডামি নির্বাচন হয়েছে সেখানেও উনি প্রার্থী হওয়ার মনোবাসনা করেছিলেন, সেজন্য ওনার বাড়ি বিক্রি করে কিছু টাকা উনি পরিশোধ করেছিলেন। আবার অর্থাৎ নির্বাচনের যখন সিজন আসে, নির্বাচনের সিজন আসলে ওনার যেই মনে হয় যে ওনার কিছু টাকা দিতে হবে বা হচ্ছে কোর্টকে ম্যানেজ করার, এই বিষয়গুলো হচ্ছে আমরা তখনই এনেছিলাম, কিন্তু তখন আমলে নেইনি। যেটি আবার হচ্ছে আমরা নির্বাচন কমিশনে এসেছি, উনিও আমার বিরুদ্ধে এসেছেন, উনিও আমার বিরুদ্ধে সাবমিশন দিয়েছেন, কিন্তু ওনারটা সেখানে লিগেলি সেটা হচ্ছে আপনার রিফিউটেড হয়েছে, আমারটা সেটা প্রিভেল করেছে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে হাসনাত আব্দুল্লাহ আগের অভিজ্ঞতাগুলোর কথা এখানে বর্ণনা করেছেন। যখন রিটার্নিং অফিসারের সামনে এই বিষয়টি উত্থাপিত হয়েছিল তখন কিন্তু তারা যথাযথভাবে তাদের ব্যাখ্যা প্রদান করেছিলেন এবং সেখানকার আইনগত যে বিষয়টি সেটি তুলে ধরেছিলেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তাগণ এতটাই রাজনৈতিক প্রভাবদুষ্ট অথবা বিএনপিকে এতটাই সমীহ অথবা ভয় করে যে সেখানে তারা স্বাধীনভাবে মুক্ত মনে তাদের সিদ্ধান্ত দিতে পারেননি। তারা হয়তো ধরে নিয়েছিলেন উচ্চ পর্যায়ে গিয়ে তো এটি বাতিল হবেই, সুতরাং তারা এটি দিয়ে দিলেও তেমন কোনো সমস্যা হবে না। তারা স্থানীয়ভাবে ঝামেলা এড়ানোর জন্যই হয়তো এই ধরনের কাজ করেছিলেন। প্রিয় দর্শক, এই ধরনের ঘটনা যে কেবল আব্দুল আওয়াল মিন্টুর ক্ষেত্রে ঘটেছে তা কিন্তু নয়, দেশের বিভিন্ন স্থানে কিন্তু রিটার্নিং অফিসারগণ বিএনপির প্রভাবে প্রভাবিত হয়ে এই ধরনের অনেক ঘটনার জন্ম দিয়েছেন। আমরা এই কারণে দেখেছি তারা যাদের মনোনয়নপত্র
অবৈধ বলে ঘোষণা করেছিলেন, নির্বাচন কমিশনে আপিল শুনানিতে সেটি বৈধ হয়েছে। আবার যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন তাদের অনেকেরই মনোনয়নপত্র আপিল শুনানিতে এসে অবৈধ ঘোষিত হয়েছে। এই যে মাঠ পর্যায়ে নির্বাচনের যে পরিবেশ, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন সেটি নিঃসন্দেহে নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশের নিশ্চয়তা দিচ্ছে না। এই যদি হয় পরিস্থিতি, তাহলে কি আমরা ভবিষ্যতে একটি সুষ্ঠু নির্বাচন পাব? প্রিয় দর্শক, এই ব্যাপারটি নিয়ে সাংবাদিকরা হাসনাত আবদুল্লাহকে প্রশ্ন করেছিল এই নির্বাচন কমিশনের ওপর তাদের আস্থা আছে কিনা, এবং এখানে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তার মনোভাব কি সেটিও হয়তো তারা কৌশলে জানতে চেয়েছিলেন। তার প্রত্যুত্তরে হাসনাত আবদুল্লাহ কি বলেছেন, প্রিয় দর্শক আসুন আমরা তা একটু শুনে আসছি। আপনার আমি আমরা বারবার বলেছি যে এইভাবে অন্য দলের প্রার্থীদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে, অপদস্থ করা হচ্ছে, স্বয়ং ইলেকশন কমিশনের সামনেই মারা হয়েছে। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখতাম, ঢাকা ইউনিভার্সিটিতে হলগুলোতে নির্যাতন করা হয়। আমরা দেখতাম যে এই নূর ভাইকে যখন লাইব্রেরির সামনে পিটানো হইলো সব মিডিয়ার সামনে, যখন আমরা প্রক্টরের কাছে অভিযোগ দিতে গেলাম, প্রক্টর বলল লিখিত দেন। ঠিক একইভাবে আমরা যখন নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করলাম যে আমাদের একজন প্রার্থীকে এভাবে নির্মমভাবে মধ্যযুগীয় কায়দায় যেভাবে কমিশনের সামনে পিটানো হয়েছে, যার যার এলাকায় যেভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে, ঠিক একইভাবে অন্য প্রার্থীদের আপনারা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন? কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন সেই জায়গায় উনি বলেছেন লিখিত দেওয়ার জন্য। উনারা নাকি একটা হট্টগোল দেখেছেন, এর বেশি কিছুই দেখেননি। তো নির্বাচন কমিশনের আমরা এখনো পর্যন্ত যে এই কাজগুলো করেছেন নির্বাচন কমিশন, আমরা দেখেছি হাদি ভাইয়ের যে ঘটনাটি ঘটেছে সেটিকেও নির্বাচন কমিশন একটি বিচ্ছিন্ন ঘটনা বলার চেষ্টা করেছেন। এই বিষয়গুলো যদি তারা স্ট্রিক্টলি অ্যাড্রেস না করেন, লফুল্লি অ্যাড্রেস না করেন, তাহলে এতদিনের বিভিন্ন ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের গণতন্ত্র উত্তরণের জন্য যে লড়াই সংগ্রাম হয়েছে, একটি ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশনের জন্য যেই ত্যাগ সংগ্রাম, যে গুম খুন হত্যা হয়েছে, নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে বিএনপি জামাত সহ ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের যেতে হয়েছে, নির্বাচন কমিশন যদি এই ধরনের ঘটনাগুলোকে স্ট্রিক্টলি অ্যাড্রেস না করে, তাহলে এই ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যারা রক্ত দিয়েছে তাদের সকলের রক্ত বৃথা যাবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ভবিষ্যতে নির্বাচনের সুষ্ঠুতার ব্যাপারে হাসনাত আবদুল্লাহ কি ধরনের বক্তব্য রেখেছেন। তার এই যে বক্তব্য সেটি কিন্তু কেবল তার বক্তব্য নয়, এটি সারা দেশের সকল সচেতন মানুষের বক্তব্য। কারণ তিনি যেমনটি মনে করছেন এদেশের সিংহভাগ মানুষ তেমনটি মনে করেন। বিএনপি তাদের দলীয় প্রভাবে নির্বাচনকে যেভাবে কলুষিত করতে চাচ্ছে, নির্বাচনকে যেভাবে পক্ষপাত দুষ্ট করতে চাচ্ছে, সেখান থেকে নির্বাচনকে বের করে নিয়ে এসে নির্বাচন কমিশন সেই নির্বাচনটিকে সুষ্ঠু করতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা জানি না ভবিষ্যতে কি হবে। নির্বাচন কমিশন যদি তাদের এই দুর্বলতা কাটিয়ে ওঠে, নিজেদের সক্ষমতা অর্জন করতে না পারে, তাহলে ভবিষ্যতে যে নির্বাচন সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে না তা কিন্তু আমরা অনেকটা নিশ্চিত করে বলতে পারি। আমরা দেখতে চাই এই ক্ষেত্রে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কোন ভূমিকা পালন করে এবং দেশের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি নির্বাচনে কি ধরনের ভূমিকা পালন করে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।